আজ এই সুপ্রভাতে আমরা এলাম ঠাকুর অসীমানন্দ ব্রহ্মচারী, যিনি ঠাকুর সত্যানন্দ ব্রহ্মচারীর প্রিয় ভক্ত। তারই আশ্রম, তারই তৈরি আশ্রম 1 নম্বর পাওয়ারবেলা নরনারায়ণ সেবাশ্রম। সেই কেন্দ্রে আমরা এসেছি। এখন আমরা ঘুরে ঘুরে সেই আশ্রমের সব কিছুই দেখব, দৃশ্য যা রয়েছে। এখন দেখছি আমরা মন্দিরখানা, সব কিছু বিশদ বিবরণ ধীরে ধীরে বলছি। আমরা দৃশ্যগুলো দেখতে থাকি, তারপরে সেই দৃশ্যের পরিপ্রেক্ষিতে যে কথাগুলো রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে বলবো, বিবৃতি দেব। এখন আমরা বিভিন্ন দৃশ্যগুলো দেখতে থাকি। এই আশ্রম থেকে কত ভক্তরা দিবারাত্র আসা যাওয়া করছে, তারা দেখছে কত কিছুই ঠাকুরের কীর্তিরাজি। তেমন নিদর্শন খুব পাওয়া যায় না, তবে ঠাকুর যে মানুষকে আশীর্বাদ করেছেন, আশীর্বাদ তো চোখে দেখা যায় না, তাই আমরা সে আশীর্বাদকে চোখে দেখতে পাবো না, কিন্তু তার যে অকার্পণ্য হাতের কীর্তিরাজি, কারসাজি এগুলো রয়েছে, এগুলো আমরা সব দেখতে থাকব। এই যে একখানা লম্বা ঘর তৈরি করা রয়েছে, এই ঘরটায় যখন এখানে উৎসব হয়, মা কাত্যায়নী ব্রত উপলক্ষে, ব্রতের শেষে যখন উৎসব করা হয়, নামযজ্ঞ করা হয়, তখন সেই যে দলগুলো এসে এখানে আশ্রয় নেয় এবং বিভিন্ন আশ্রমের বিভিন্ন কাজকর্ম এখানে করতে হয়। পিছনে একটা বড় গাছ রয়েছে, যে গাছ ছায়া দিচ্ছে অহরহ। একটা কদম গাছ লাগানো রয়েছে, কদম গাছে কদম ফুল হয়। কদম্বের ডালে ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাজিয়েছিলেন। এই কদম গাছ দেখলেই আমাদের মনে সেই বৃন্দাবনের দৃশ্য ভেসে আছে। যদি বা সেখানে বন কদম ছিল, তবু আমাদের সেই কদম্বের কথা মনে পড়লে পরে সেই কথাগুলো ভিতরে চলে আসে, জাগ্রত হয়। এই হলো তুলসী বেদী। এই তুলসী বেদী স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারীর প্রিয় শিষ্য শ্রী সেবানন্দ ব্রহ্মচারী, তিনি নিজে হাতে এইটা করেছিলেন। এই যে বিরাট নাট মন্দিরখানা দেখা যাচ্ছে না, এই নাট মন্দিরখানাও তারই নিশানায় তৈরি করা হয়েছিল। এখানেই অষ্টম প্রহর নামযজ্ঞ হয়ে থাকে। গ্রাম অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্ত এসে এখানে বসে নাম কীর্তন শ্রবণ করেন। ঠাকুরের যে মহিমা তখন এখানে প্রকাশ পায়। কত ভক্ত তাদের প্রাণের আকুতি নিয়ে ঠাকুরের এখানে এসে তাদের মনের সুখ দুঃখের অংশীদার করে ঠাকুরকেও যেন তাদের শরিক করে নেন। এখন আমরা ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করব। এই হলো মন্দিরের সিঁড়ি, এখান থেকে ধীরে ধীরে উঠতে হবে মন্দিরে। মন্দির এখন বন্ধ রয়েছে। অনেক মূর্তি এই মন্দিরের মধ্যে রয়েছে। দেখি পূজারী যদি খুলতে আদেশ করেন তাহলে আমরা মন্দিরটা খুলে দেখব তার মধ্যে কেমন কি আছে।
এই হলো মন্দির, তার চতুষ্পার্শ্বের দৃশ্য। তার চতুষ্পার্শ্বে দেয়ালের বাইরে তো গাছগাছালিতে পরিপূর্ণ, আম গাছ, বিভিন্ন গাছ, নীলগিরি গাছ, যা এখানকার এখন মুখ্য ফসল হয়ে দাঁড়িয়েছে, সেই গাছ সব রয়েছে। আমরা মন্দিরের ভিতরের বারান্দা দিয়ে ঘুরছি। এই চলতে চলতে আমরা কত দৃশ্য দেখব। ধীরে ধীরে আমরা এগোতে থাকি। দেখি মন্দিরের পূজারি তো এখন দেখা যাচ্ছে না। পূজারীকে দেখলে মন্দিরের মধ্যেকার দৃশ্য আমরা দেখতাম। তো একটু অনধিকার চর্চা করছি। অন্ধকার ঠাকুরের মূর্তি। এই মূর্তি স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী জীবিত অবস্থায় এই মূর্তি প্রতিষ্ঠা করে যান এবং অন্যান্য ঠাকুরের ফটো রয়েছে, এই পূজার সামগ্রী রয়েছে, আমরা সব দেখছি। এইবার দেখলাম মন্দিরের ভিতরকার দৃশ্য। এবার আমরা ধীরে ধীরে অগ্রসর হব অন্যদিকে। এখন আমরা ঠাকুরের সমাধি মন্দিরের দিকে যাব। ঠাকুর অসীমানন্দ ব্রহ্মচারী, তার সমাধি মন্দির আমরা পার্শ্ব দিয়ে আসছি। বড় মন্দির থেকে এই ঠাকুরের যে সমাধি মন্দির, আমরা বর্তমান ঠাকুরের সমাধি মন্দিরে এসেছি। ঠাকুরের একখানা ফটো বাইরে রয়েছে, যেখানটায় আমাদেরকে প্রণাম করতে হয় প্রথমে। তারপর মন্দির দুয়ার খুলে ঠাকুরের যে মূর্তি তৈরি রয়েছে, সেই মূর্তি আমরা দর্শন করব। এই হলো ঠাকুর, যিনি আমাদেরকে এক সময় আনন্দ দিয়েছেন জীবিত অবস্থায়। কত গালি দিয়েছেন, কত ভালোবাসা দিয়েছেন, কত প্রেম দিয়েছেন, কত স্নেহ দিয়েছেন, যার তুলনা আমরা কখনোই করতে পারবো না কিছুর সঙ্গে। ঠাকুরের শয়ন খট্টাঙ্গ এখানে পড়ে আছে, ঠাকুর যেখানে বিশ্রাম নেন নিশীথে। এইবার আমরা অন্যদিকে যাব। এখান থেকে এই আমাদের মা, এই মা বর্তমান পূজার দায়িত্বে আছে। মা পূজা করবেন, স্নান করে এসেছেন। যাই হোক, আমরা আমাদের ঘুরতে হবে, সব আশ্রমগুলো দেখতে হবে। এই যে একটা পিঠ দেখা যাচ্ছে, তুলসী গাছ লাগানো রয়েছে, এই পিঠটা হলো একটা সমাধি। এই সমাধি পরিতোষ বলে একজন ঠাকুরের প্রিয় ভক্ত, সেই পরিতোষ, যিনি একসময় এই আশ্রমকে রক্ষা করতেন, সেই পরিতোষের সমাধিস্থল। আজও তার রূপান্তর করা সম্ভব হয়নি। পয়সার চিন্তায় বা তেমনি চেষ্টার অভাবে, কর্তৃপক্ষের তেমন ভাবধারা না থাকায় এখনও সেইভাবে রয়েছে। যাই হোক, কোনো দিন হয়তো ঠাকুরের কৃপা হলে হবে। এটা হচ্ছে বসবাস করার জায়গা। বসবাস, সন্ন্যাসী যিনি আছেন, সন্ন্যাসী মা ছিলেন, তিনি এখানে বসবাস করতেন। আর এই যে আমাদের বাবা, এই বাবা বর্তমান এই আশ্রম রক্ষণাবেক্ষণ করছে। মাকে আগে আমরা দেখতে পেলাম, এখন বাবাকে দেখলাম। ঠাকুরের একখানা ফটো
দরজার শয়নকক্ষের সামনে টাঙানো রয়েছে, আমরা সেটাকে দর্শন করলাম। শান্তিদেব ব্রহ্মচারী যিনি আশ্রমটাকে রক্ষা করেন, যিনি দায়িত্বে আছেন, তিনি বর্তমানে একটু বাইরে গেছেন, যার ফলে আমরা ওনাকে রাখতে পারছি না, ওনার কাছে দুটো কথাও শুনতে পাচ্ছি না। এই যে একখানা বিল্ডিং তৈরি হচ্ছে, যে বিল্ডিংটা বিভিন্ন জায়গা থেকে যখন স্বামীজিরা আসেন, সেই স্বামীজিরা আসলে পরে তাদের থাকবার জন্য বিশেষ কষ্ট হয়। এই যে কর্তৃপক্ষ রয়েছে, কর্তৃপক্ষেরও খুব কষ্ট হয় স্বামীজিদের রাখবার জন্য। তাই একটা বিশেষ ঘরের প্রয়োজন, সরকারি কিছু অনুদান রয়েছে, ভক্তবৃন্দের কিছু সাহায্য রয়েছে, সেই অবস্থায় সেইটা হচ্ছে। এই যে রান্নাঘর ভগ্ন দশায় আছে, তেমন পরিপাটি নেই, লোকের অভাব, সেই জন্য তেমন পরিপাটি নেই। আশ্রমের জলের সুবিধার জন্য দুটো ট্যাঙ্কি কেনা হয়েছে, এখনও তার সদ্গতি হয়নি। কোথায় রাখতে হবে, কি করতে হবে, এখনও করা সম্ভব হয়নি। এখন আমরা রন্ধনশালার দিকে যাচ্ছি। রন্ধনশালা যদি বা এইটা রন্ধনশালা, এটাই রন্ধনশালা প্রকৃতপক্ষে, কিন্তু একটু কালি পড়ছে, তো সেই কালির জন্য এখন আমাদের এই বাইরের আশ্রয় নিতে হয়েছে। বাইরে একটুখানি চাপড়া মতো দিয়ে, একটুখানি চাল দিয়ে তার তলায় রান্না করা হচ্ছে। এই যে ঘরখানা, টিনের বড় ঘরখানা দেখা যাচ্ছে, এই টিনের ঘরখানায় ঠাকুর প্রথমে যখন আশ্রম তৈরি হয় এখানে, তখন ঠাকুর এইখানেই ছিলেন। 88 সালে আশ্রমের প্রতিষ্ঠা হয়, তখন এই টিনের ঘরখানা করা হয়েছিল। এই ঘরের যত কাঁচা ইট দিয়ে দেয়াল, তো এই কাঁচা ইট যত সব দান করেছিলেন এই গ্রামেরই ভক্তপ্রাণ শ্রী নারায়ণ। সেই নারায়ণবাবু দান করেছিলেন ইট, গৃহ নির্মাণ করা হয়েছিল। ঠাকুর এই গৃহে ছিলেন, বিরাট ঘর, এর মধ্যেই সব কিছু তখন করা হতো। এখন ঘরের অবস্থা ভালো নেই, কেননা এখানে আর বসবাস করা হয় না, তো তাই। এই যে একটা লিচু গাছ, যে গাছটা আশ্রম তরফ থেকে লাগানো হয়েছে, খুব লিচু হয়। প্রতি বছর ভক্তবৃন্দরা এসে সেবা করে। কতগুলো নারকেল গাছ লাগানো আছে, নারকেল গাছগুলো ফলছে, পেঁপে গাছ রয়েছে। এখানে সরকার তরফ থেকে যাত্রী যারা আসেন তাদের সুবিধার জন্য ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, একটু জলের সুবিধার জন্য একটু বোর করা হয়েছে। আম গাছ রয়েছে, বিভিন্ন গাছগাছালি রয়েছে। এইখানটায়, এই যে সামনে দেখা যাচ্ছে, এইখানটায় উৎসবের সময় রান্না করা হয়। আর এই যেখানটা দিয়ে হেঁটে যাচ্ছি, এইখানটায় সেবা করানো হয়, ভক্তদের বসানো হয়, উপরে তখন ছাউনি দেওয়া হয়, দিয়ে ভক্তদের সেবা করানো হয়। এইখানটায় রান্না করানো হয়। এই যে চুলিগুলো দেখা যাচ্ছে, এই চুলিগুলো রান্না হয় ঠাকুরের প্রসাদ। একটা টিনের ছাউনি দেওয়া হয়েছে অবশ্য কর্তৃপক্ষের যোগে। এইখানটায় খিচুড়ি রাখা হয়, খিচুড়ি প্রসাদের ব্যবস্থা হয়, খিচুড়ি রাখা হয়, এখান থেকে নিয়ে নিয়ে ভক্তদের দেওয়া হয়। হাত মুখ ধোয়ার জন্য ভক্তরা যখন সেবা শান্তি করে প্রসাদ সেবন করে যখন হাত মুখ ধোবে, তখন এই জায়গাটা
ব্যবহার করা হয়। ল্যাট্রিন বাথরুম সব কিছুই রয়েছে। পাশে গ্রামবাসীদের চাষের জমি রয়েছে, সেখানে চাষ হচ্ছে 12 মাস। এই আশ্রমেরও বহু জমি রয়েছে, কিন্তু লোকের অভাবে চাষবাস করা সম্ভব নয়। লোকে চাষ করতে পারছে না, জমি ওইভাবেই রয়েছে পড়ে। একজন সন্ন্যাসী, তিনি কত দিক দেখাশোনা করবেন, তাই তেমনভাবে দেখাশোনাও করতে পারেন না। এই আমরা মোটামুটিভাবে আশ্রম দেখলাম। এই আশ্রমের শুধু আমরাই দেখতে পাই, সমস্ত জগতের লোক, সমস্ত পৃথিবীর লোক যেন দেখতে পারে, সেই জন্য এই কাজটি করছি। জানি না ঠাকুরের ভক্তদের কাছে তার আশ্রমখানা পৌঁছাতে পারবে কিনা। এই আশ্রমের অধ্যক্ষ ছিলেন শ্রী শ্রী স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী জি। তারই উত্তরসূরি স্বামী শান্তিদেব ব্রহ্মচারী, তিনি আশ্রম রক্ষা করছেন। তিনি আশ্রমের বর্তমান অধিকর্তা। এইভাবেই চলছে, আর গ্রামবাসীরা সহযোগ করছেই। এই যে হলো নল, যেখান থেকে আশ্রমে জলের ব্যবস্থা করা হয়। যখন ইলেকট্রিক না থাকে তখন এই কলটা ব্যবহার করা হয়, ইলেকট্রিক থাকলে তখন ওই বোর ব্যবহার করা হয়। এই হলো আশ্রম মোটামুটি। আমরা মেন গেট দিয়ে ঢুকেছিলাম, এই সেই মেন গেটের রাস্তা। আমরা এখান থেকেই ঢুকেছিলাম। রাস্তাটা পাকা হয়েছে সরকারি সাহায্যে। যাক, আমরা বর্তমান আশ্রম ঘুরে সব কিছুই লক্ষ্য করলাম। এইবার আমরা ধীরে ধীরে বিদায়ের পথে রওনা দিচ্ছি। সবই ঠাকুরের ইচ্ছা। আশ্রমের মন্দিরটাকে আর একবার দেখি। ঠাকুরের নিদর্শন দেখে মনটা জুড়িয়ে গেল। আমরা সেই অবস্থায় এখন চলব কোথায়? আবার নিজ গন্তব্যে। জয় সত্যহরি, জয় সত্যহরি, জয় সত্যহরি।